নমস্কার, শুরু করছে বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সারন্দা। আজকে যে ইস্যুগুলোর দিকে আমরা নজর রেখেছি প্রথমে আমরা দেখে নেব। আজকে বেঙ্গল লাইনের প্রথম ইস্যু, পশ্চিম মেদিনীপুর কাদায় আটকালো গাড়ি, নারায়ণগড়ের রাস্তাতেই সন্তান প্রসূতির। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু, হুগলি ডানকুনিতে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত 3 মহিলা পুলিশ কর্মী। তৃতীয় ইস্যু, পূর্ব মেদিনীপুর চোর অপবাদ, পাঁশকুড়ায় অপমানে আত্মঘাতী 7ম শ্রেণীর পড়ুয়া। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু, নদিয়া করিমপুরে একরত্তি সন্তানকে নোড়া দিয়ে থেতলে খুন করল মা। এর পরবর্তী ইস্যু, দক্ষিণ 24 পরগনা, কলকাতার পর এবার সাগরদ্বীপে রাতের আকাশে ড্রোন। এর পরবর্তী ইস্যু, মালদা অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি মালদা পুলিশের। বেঙ্গল লাইনের শেষ ইস্যু, উত্তর দিনাজপুর আইপিএস অফিসার পরিচয় দিয়ে বিয়ে, রায়গঞ্জে গ্রেফতার। আমরা প্রথমে যেদিকে নজর রাখবো, আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, যেখানে আমরা দেখি যে পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রচুর টাকা বরাদ্দ করে, সেখানে দেখা যাচ্ছে সেই পথশ্রী প্রকল্পের রাস্তা উন্নয়নই হয়নি এবং সেই রাস্তার বেহাল দশার জন্য প্রসূতি আটকে পড়লেন, গাড়ির চাকা আটকে গেল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেহাল রাস্তার ছবি আপনাদের সামনে এমনি তুলে ধরছি। আটকে পড়া গাড়িতেই প্রসব করাতে হলো। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বেহাল রাস্তা, 2 পঞ্চায়েতের মাঝের রাস্তায় রাস্তা সাফাই নিয়ে প্রশাসনের দায় ঠেলাঠেলি এবং ইতিমধ্যে যে ছবি উঠে এসেছে, হাসপাতালে পৌঁছতেই পারলেন না প্রসূতি, রাস্তাতেই আটকে পড়ল চাকা এবং সেই চাকা আটকে গিয়ে কাদায় আটকে গেল গাড়ির চাকা। শত চেষ্টাতেও সেই গাড়ি এগোনো গেল না। একেবারে যে ছবি দেখাচ্ছি, যে দেখুন সেই কি পরিস্থিতি। এত উন্নয়নকে হাতিয়ার করে বারবার বলা হয় রাজ্য সরকার, তারা উন্নয়নকে হাতিয়ার করে বিভিন্ন রকমের বক্তব্য পেশ করা হয় তাদের তরফে, কিন্তু যে উন্নয়ন আমরা এই মুহূর্তে দেখছি, যেখানে একদিনের বৃষ্টিতে রাস্তায় একেবারে কাদা জমে রয়েছে এবং সেই কাদায় আটকে গিয়েছে গাড়ি, যার ফলে প্রসূতিকে হাসপাতালে পৌঁছনোই গেল না, রাস্তা আটকে গেল গাড়ির চাকা। ঢালাই রাস্তা, আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা, তার মানে রাস্তার তৈরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেই রাস্তায় একেবারে থিকে কাদা, একদিনের বৃষ্টিতে কাদায় গাড়ি আটকে গেল। আর আটকে পড়া গাড়িতে প্রসব করাতে বাধ্য হলেন আশাকর্মী কি বলছেন একবার নজর রাখবো। হঠাৎ মায়ের প্রসব যন্ত্রণা উঠে, এবার তাকে আমরা মকরামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। মাঝ রাস্তায় এত কাদার মধ্যে গাড়ি কিন্তু ফেসে যায়। এবার ফেসে যেতে সেখানে মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি, বাচ্চা প্রসবও হয়ে গেল, আর আমরা তো এগোতে পারছি না প্রচুর কাদার জন্য। মায়ের খুব কষ্ট হতে বাচ্চা প্রসব করিয়েছি। আমার মোটামুটি মনের জোর দিয়ে, বাচ্চা কাঁদছিল না, বাচ্চাকে কাঁদানো হয়েছে। কাঁদানো হওয়ার পরে তারপরে আমরা কাদা সরিয়ে মা বাচ্চাকে নিয়ে সেই গাড়ি করে আমরা বেলদা হাসপাতালে রওনা হয়েছি। প্রসূতির আত্মীয় কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ও রাখা হয়েছে, ওই আসছে যা মাওতে ফোন করা, মাওতে ফোন করা হয়েছে, যা ও আসছে ওই তোলা হয়েছে, এখানকে আসছি এই রাস্তায় বাচ্চা হয়ে গেছে, যা গাড়ি বেঁকে করে নিয়ে যাওয়া হয়েছে বেলদা হাসপাতাল। তাই কিছু পেরে তো আটকে দিয়ে বাচ্চা হয়ে গেছে। কারণটা সেটা বলতে পারলেন কেন, অতিরিক্ত পেরে করছিল বলে, অতিরিক্ত পেরে করছিল বলে। ব্লক স্বাস্থ্য আধিকারিক এ প্রসঙ্গে কি জানিয়েছেন একবার নজর রাখবো। মেনলি যেটা হয়েছিল, কাদা হয়ে গেছিল, রাস্তা স্লিপ করছিল, মানে শক্ত হার্ড সারফেসের উপরে নরম জিনিস হলে যা হয়ে আছে, গাড়ি স্লিপ করছিল। প্রায় ওখানে আশা কর্মীর কথা মতো প্রায় 40-45 মিনিট দেরি হয় এবং কাদা সর করি কোদাল দিয়ে তারপরে তারা মা বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসে। আর দেখা যাচ্ছে যে পরিমাণ কাদা জমেছে, তো মাটির রাস্তাকেও হার মানিয়ে দেবে, মানে এত কাদা জমে আছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এখানেই প্রশ্ন, যে উন্নয়নকে বারে বারেই হাতিয়ার করা হয়, যে উন্নয়নের সুবিধা পাবেন সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ সেই সুবিধা পাচ্ছেন না।
গাড়ি আটকে যাচ্ছে কাদায়, একেবারে থিকথিকে কাদা জমে আছে, বেহাল রাস্তা। মেদিনীপুরের নারায়ণগড়ে সেই বেহাল রাস্তার ছবি উঠে আসছে এবং হাসপাতালে পৌঁছতেই পারলে না, যার কারণে প্রসূতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, একেবারেই পথশ্রী প্রকল্পের কোটি কোটি টাকা দেয়া হয় রাজ্য সরকারের তরফে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেই পথশ্রী প্রকল্পের রাস্তা নিয়েই বেহাল দশা, যার জেরে কিন্তু প্রসূতি হাসপাতালে পৌঁছতেই পারলেন না। তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায় সুদীপ? একেবারেই যেটা দেখা যায় যে গতকাল বুধবার দিন সকালে যে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর জেলার যে নারায়ণগড়ের পাকুড়শ্রেণী গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে এক প্রসূতি মা কিন্তু তিনি প্রসব যন্ত্রণা যখন উঠেছিলেন, তিনি কিন্তু গাড়ি, তার পরিবারের লোক কিন্তু গাড়ি, মারুতি গাড়ি ভাড়া করেছিলেন এবং মারুতি গাড়ি করে সেই প্রসূতিকে নিয়ে যাওয়া ছিল, সোনালী সিং সেই প্রসূতিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল মকরমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এবং দেখা যায় যে পাকুড়শ্রেণী যে গ্রাম পঞ্চায়েত, সেই এলাকায় কিন্তু রাস্তায় এত কাদা, সেই কাদার জন্য কিন্তু সেই মারুতির চাকা ফেঁসে যায় এবং ফেঁসে যাওয়ার দরুন কিন্তু দীর্ঘক্ষণ সেই গাড়িকে এখান থেকে বের করতে না পারায় কিন্তু গাড়ির মধ্যেই কিন্তু সেই প্রসূতি কিন্তু তার সন্তান প্রসব করেন। এবং সে তার পরিবারের লোকের পাশাপাশি কিন্তু তার প্রসূতি মায়ের সাথে ছিলেন কিন্তু আশাকর্মী, যে মানসিক পাত্র তিনি ছিলেন আশাকর্মী, এবং সেই আশাকর্মীর চেষ্টাতে কিন্তু সেখানে কিন্তু গাড়ির ভিতরে কিন্তু সন্তান প্রসব করে। এরপরে কিন্তু অন্য গাড়ি ডেকে এনে কিন্তু সেই প্রসূতিকে বেলদা সুভাষ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মা ও শিশু কিন্তু উভয়ই এখন সুস্থ রয়েছে বলে যেটা জানা যায়। একেবারে যে পথশ্রী প্রকল্পের যে রাস্তা, এই রাস্তা কিন্তু যেটা দেখা যায় যে রাস্তার কাজ বিভিন্ন জায়গায় কিন্তু ঢালাই রাস্তা হয় গ্রামীণ রাস্তাগুলোতে, কিন্তু সেখানে কিন্তু সেই রাস্তার উপরে এত কাদা থাকার দরুন কিন্তু এই বৃহস্পতিবার আজকে সকাল থেকে কিন্তু সেখানকার গ্রামবাসীরা প্রশ্ন সুদীপ, তাহলে এত উন্নয়ন হচ্ছে কোথায় আর টাকাগুলোই বা যাচ্ছে কোথায় পথশ্রী প্রকল্পের, যেখানে এই দশা, এই বেহাল দশা? মেদিনীপুরের নারায়ণগড়ের বেহাল রাস্তার ছবি উঠে আসছে। ধন্যবাদ সুদীপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে। বেঙ্গল আইনে এবার বিরতির পর যে ইস্যুতে আমরা নজর রাখবো, ডানকুনিতে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আবারও আক্রান্ত হলো পুলিশ। ডানকুনির দিকে আমরা নজর রাখবো, আবারও আক্রান্ত হলো পুলিশ। এই ইস্যু নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, ডানকুনিতে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত 3 মহিলা পুলিশ কর্মী। আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, আবারও আক্রান্ত পুলিশ। এবার ডানকুনিতে ডিজে বন্ধ করাকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 3 জন মহিলা পুলিশ কর্মী আহত হয়েছে এই ঘটনায়। অভিযোগ, রক্ষাকালী পুজোর বিসর্জনে ছিল গতকাল রাতে, আগে থেকেই মিটিং করে বলা হয়েছিল যে কোনোভাবেই ডিজে চালানো যাবে না, কিন্তু তারপরেও ডিজে বাজানোকে কেন্দ্র করে ডিজে বাজাতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা। তাপস, আবারও আক্রান্ত হলো পুলিশ। এবার একেবারে দেখা গেল যে ডিজে বাজানো বন্ধ করা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি, ইটের ঘায়ে জখম হলো পুলিশ। কিন্তু বারবারই বলা হচ্ছে যে আগে থেকেই কিন্তু বারবার মিটিং করা হয়েছিল, সেখানে ডিজে বাজানো যাবে না পুলিশ বলেছিল, তারপরেও কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং আবারও আক্রান্ত হলো পুলিশ। দেখো, গতকাল রাতের এই ঘটনার সূত্রপাত, যেটা মূলত রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে তার বিসর্জন প্রক্রিয়া ছিল গতকাল রাতে, এবং তারপরে সেখানে পুলিশের যেটা অভিযোগ বা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এখানে ডিজে বাজানোকে কেন্দ্র করে কিন্তু বারংবার আগের মিটিং হয়েছিল যাতে এখানে কোনোভাবে ডিজে বাজবে না। কিন্তু তারপর গতকাল রাতে যখন বিসর্জন প্রক্রিয়া চলছিল, ঠিক সেই সময় পুলিশ জানতে পারে যে ডিজে দিয়ে ভাষণ করা চলছে। তখন পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে প্রাথমিক অবস্থায় বচসা হয় এবং বচসাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে যেটা অভিযোগ যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করতে থাকে উল্টো দিকে, তথা পুজো কমিটির পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অন্তত 5 জন পুলিশ কর্মী আহত হয়েছে, যাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে থাকলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের 6 জনকে গ্রেপ্তার করেছে, যাদেরকে আজকে শ্রীরামপুর আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের আক্রান্ত এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। সব মিলে পুলিশ কিন্তু নজর রাখছে এই ঘটনায় আর কারা যুক্ত আছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। যদিও উদ্যোক্তাদের পক্ষে যেটা দাবি তারা কিন্তু পুলিশ প্রাথমিক অবস্থায়
নিয়ন্ত্রণ করার কথা বলেছিল, কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি জটিল হওয়ার জন্যই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধন্যবাদ তাপস। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তাপস লাহার সঙ্গে। বিরতির পর বেঙ্গল আইনের যে ইস্যুতে নজর রাখবো, চোর অপবাদ, পাঁশকুড়ায় অপমানে আত্মঘাতী সপ্তম শ্রেণীর পড়ুয়া। আপনাদের কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে যেখানে ডানকুনিতে আক্রান্ত হলো পুলিশ এর সক্রিয়তা দেখা গেল না সেইভাবে, কিন্তু এবার দেখা যাচ্ছে যেখানে একেবারে সিভিক ভলেন্টিয়ার, তার এতটাই সক্রিয়তা, যেখানে একজন নাবালককে এমন ভাবেই তিনি অপমান করেছেন, তারপরে সে আত্মঘাতী হয়েছে। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, অপবাদেই বিষ খেয়ে আত্মঘাতী সপ্তম শ্রেণীর পড়ুয়া। চোর অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস 7-এর পড়ুয়ার। চোরের অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা সপ্তম শ্রেণীর পড়ুয়ার কৃষ্ণেন্দুর। কৃষ্ণেন্দু চিপস খেতে একটি দোকানে গিয়েছিলেন চিপস কেনার জন্য, কিন্তু সেই দোকানে বারবার দোকানদারকে ডেকেও চিপসের তিনি সাড়া পায়নি। তারপর দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। এরপরেই বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে, মোটর বাইক নিয়ে ধাওয়া করে নাবালকের পেছনে এবং তারপরেই তাকে ধরে কান ধরে ওঠবোস করায় এবং মারধর করে এবং তারপরেই বাড়ি ফিরে গিয়ে চোর অপবাদ সহ্য করতে না পারে একটি সুইসাইডাল নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই যুবক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা। শুভময়, আইনের একজন লোক হয়ে কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন সিভিক ভলেন্টিয়ার? আবারও সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে শুভময়। হ্যাঁ দেখো, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভে পেটে পড়েছে এলাকার মানুষ। তাদের বক্তব্য যে যিনি আইনের রক্ষক, সেই আইনের লোক হয়েই তিনি কীভাবে নিজের হাতে আইন তুলে নিলেন এবং তাকে প্রকাশ্যে চুরির অপবাদ দিয়ে যে কান ধরে উঠবোস করানো হয়েছে এবং মারধর করানো হয়েছে, সেই ব্যাপারেই মানুষজন কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে এবং তারা চাইছেন যে অভিযুক্ত যে সিভিক পুলিশ, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কেস হোক এবং অভিযোগ দায়ের হোক এবং তার উপযুক্ত শাস্তি হোক, তারাই সেটা চাইছেন। কেননা যে ছেলেটি চোর কিনা সেটা এখনো প্রমাণিত হয়নি, তার ফলে কিন্তু এই অপমান সহ্য করতে না পেরেই কিন্তু সে কীটনাশক খেয়ে হাসপাতালে ভর্তি ছিল। আজ সকালেই তার মৃত্যু হয়েছে এবং সে খুবই নাবালক, সপ্তম শ্রেণীর ছাত্র মাত্র, যার ফলে সে যে চুরি করেনি এটা মানতেই হবে। কেননা তাহলে তুই যদি না করতো সে, তাহলে কিন্তু এই অপমান তার লাগতো না এবং সে চুরি করেনি বলেই কিন্তু তার অপমান হয়েছে। সেই অপমানের জ্বালা সে সহ্য করতে পারেনি এবং প্রকাশ্য স্থানেই তাকে চোর অপবাদ দিয়ে তাকে কান ধরে উঠবোস করানো হয়েছে, মারধর করা হয়েছে। তাতেই সে অপমানিত বোধ করেছে এবং অপমানের জ্বালাটা সহ্য করতে না পেরেই কিন্তু সে আত্মঘাতী হয়েছে। পরিবারের যে তার ছেলেটির বাবা মা কিন্তু এই অভিযোগই করছে এবং সেই অভিযোগ বিরুদ্ধেই কিন্তু সিভিক পুলিশকে দায়ী করছে তারা এবং এলাকার মানুষও কিন্তু তাদেরকে অভিযুক্ত করেছে এবং সিভিক পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে যে কি করে তিনি নিজের হাতে এই আইন তুলে নিলেন এবং ছেলেটি যদি চুরিও করে থাকে তাহলে তার এইভাবে শাস্তি দেওয়া তাকে উচিত হয়নি এলাকার মানুষ। এবং এমনকি সিভিক পুলিশকে মাধ্যমের কাছে এই ধরনের যে কাজ সেটা সঠিক প্রমাণিত নয়। ধন্যবাদ শুভময়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভময় জানার সঙ্গে। কৃষ্ণেন্দুর বাবা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবোস করিয়েছে বলে আত্মহত্যা করে। হ্যাঁ, বিষ খেয়েছিল। ওটা কোথায় পেয়েছিল? আমরা সব চাষিবাসী মানুষ, তো আমাদের ঘরে সবসময় থাকে। আমরা তো চাষবাস করে খাই, খেটে খাওয়া মানুষ, আমাদের ঘরে সবসময় থাকে। মানে আত্মসম্মানের জন্যই সে যে বিষ খেলো। হ্যাঁ হ্যাঁ। মৃতের আত্মীয় কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো।
একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়, নাকি দোকানদারকে ডেকেও ছিল, কিন্তু দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায়। ভর্তি চিপস? হ্যাঁ, একটা কুড়কুড়ের প্যাকেট ভর্তি? খালি প্যাকেট না? না, ভর্তি প্যাকেটে। এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো, তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি, এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চাটা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে নাকি শুনলাম, মারা গেছে, এখন মারা গেছে। বেঙ্গল লাইনে একটা বিরতির পর আমরা যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, 4 বয়সী শিশুকে পাথরের নোড়া দিয়ে হত্যা করলো মা। করিমপুরের ঘটনা, আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুতে আমরা নজর রাখবো, নদিয়ার করিমপুরের ঘটনা। সেখানে 4 বয়সী শিশুকে পাথরের নোড়া দিয়ে হত্যা করলো মা, আরও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর যে হঠাৎ করেই মশলা তৈরির যে পাথরের যে নোড়া দিয়ে, সেই নোড়া দিয়ে একেবারে এই 2 শিশুকে, 4 বয়সী শিশুকে একেবারে আঘাত করলো মা, এবং আর 2 শিশুই কিন্তু তাদের অবস্থা, একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং 4 বয়সী শিশু, 8 বছর বয়সী শিশুর অবস্থা আশঙ্কাজনক। মশলা তৈরির পাথরের নোড়া দিয়ে 2 শিশুকে আঘাত করে মা। হাসপাতালে নিয়ে গেলে 4 বছর বয়সী শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা সূর্য মজুমদারের স্ত্রী রিঙ্কি মজুমদার, তার 2 ছেলে, 8 বছর বয়সী তোজো এবং 4 বছর বয়সের পিয়ন মজুমদার, 2 শিশুকেই হঠাৎ করে মশলা তৈরির পাথরের নোড়া দিয়ে আচমকাই হামলা করে মা রিঙ্কি মজুমদার। 2 শিশুই গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে একজন শিশুর অবস্থা এখনো খুবই আশঙ্কাজনক এবং অন্যদিকে আরেক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা দাবি করছেন যে তার মা অনেকটাই মানসিক ভারসাম্যহীন, সেই কারণেই এই ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। গতকাল বাড়ি থেকে পালিয়ে গেলে আজ অভিযুক্ত মাকে গ্রেফতার করে করিমপুর থানার পুলিশ। নৃশংস ঘটনা, 4 বয়সী শিশুকে পাথরের নোড়া দিয়ে হত্যা করল মা। আরও এক শিশুর অবস্থা এখনো আশঙ্কাজনক বলেই খবর পাওয়া গিয়েছে। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত মা। মায়ের হাতে খুন হলো 4 বছর বয়সী শিশু, 8 বছর বয়সী শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। যে ছবি আপনাদের তুলে ধরছি, যে অত্যন্ত নৃশংস ঘটনা, 4 বছর বয়সী শিশু মায়ের হাতে খুন হলো এবং 8 বছর বয়সী শিশুর অবস্থা এখনো আশঙ্কাজনক। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত মা। নদিয়ার করিমপুর থানার আনন্দপল্লী মধ্যপাড়ার ঘটনা বলে জানা গিয়েছে। 2 শিশুকে হঠাৎ করেই মশলা তৈরির পাথরের নোড়া দিয়ে আচমকা হামলা করে মা। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন যে রিঙ্কি মজুমদার অর্থাৎ মা অনেকটাই মানসিক ভারসাম্যহীন, সে কারণেই এই ঘটনা ঘটতে পারে।
যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নদিয়ার করিমপুরের ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা, যেখানে মায়ের হাতেই খুন হলো এক 4 বছর বয়সী শিশু। পাথরের নোড়া দিয়ে হঠাৎই আঘাত করলো মা এবং তারপরেই মায়ের হাতে খুন হতে হলো 4 বছর বয়সী শিশুকে। আরও এক শিশুর, 8 বছর বয়সী এক শিশুর, তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয়রা বলছেন যে মানসিক ভারসাম্যহীন রিঙ্কি মজুমদার অর্থাৎ তার মা, যার জেরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, অত্যন্ত নৃশংস ঘটনা, মর্মান্তিক ঘটনা, 4 বছর বয়সী শিশু খুন হলো তার মায়েরই হাতে। দেখো, আরেকটা আপডেট তোমাকে দিয়ে রাখি যে 4 বছরের শিশু এবং সন্তান এবং 8 বছর, দুটো সন্তানের কিন্তু তার মা তাকে নৃশংসভাবে শিলনোড়া দিয়ে মেরেছে। এবং যেটা খবর পুলিশ সূত্রে যে 8 বছরের ছেলে, তারও মৃত্যু হয়েছে, অর্থাৎ দুজনেরই মৃত্যু হয়েছে। এই রিঙ্কু মজুমদার এই করিমপুরের আনন্দপল্লীতে ভাড়া থাকতেন এবং যেটা জানা গেছে যে গতকালকে বিকেলের দিকে তার মা হঠাৎ করেই তাদের উপর রেগে যায় এবং দুই ছেলেকে শিলনোড়া, যেটা মশলা বাটে শিলনোড়া, সেই শিলনোড়া দিয়ে তাদের আঘাত করতে থাকে। চিৎকার চেঁচামেচি করলে তার যে বাবা সূর্য মজুমদার অদূরেই ছিলেন, দৌড়ে আসতে আসতেই দেখতে পান যে এরকম রক্তাক্ত। এরপরে কোনো রকমে তাদেরকে করিমপুর হাসপাতাল, সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং আজ সকালে 4 বছরের মৃত্যু হয় রুদ্রদেবের। আর দুপুরের পর বিকেলের দিকে মৃত্যু হয় অর্ঘ্যদেব 8 বছরের, অর্থাৎ দুজনেরই কিন্তু মৃত্যু হয়েছে। এরপরে আজকে কিন্তু একেবারেই এলাকার মানুষ ওই যে অভিযুক্ত মা তাকে ঘিরে ধরে রাখে এবং তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে গ্রেপ্তার করেছে। যেটা পুলিশ সূত্রে খবর জানা যাচ্ছে যে তার মা বেশ কয়েকদিন ধরেই তার মানসিকভাবে একটা সমস্যা চলছিল, তার কাউন্সিলিং, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া এরকম হচ্ছিল। কিন্তু এইভাবে যে নৃশংসভাবে মা যে জন্ম দিয়েছেন তার ছেলেকে দুজনকে এই ঘটনায়, অত্যন্ত নৃশংস ঘটনা। আপাতত ধন্যবাদ সুমন তোমায়। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে খবরের দিকে নজর রাখবো, নিজের পার্টি অফিসে আত্মঘাতী তৃণমূল কাউন্সিলর। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূল কাউন্সিলর। যে ছবিতে আমরা নজর রেখেছি, পার্টি অফিসেই আত্মঘাতী কাউন্সিলর, আত্মঘাতী হরিণঘাটার কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুই। মোহনপুরে পার্টি অফিসে আত্মঘাতী। আজ সন্ধ্যে নাগাদ মোহনপুর তার নিজের পার্টি অফিসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোকজন এবং কর্মীরা পুলিশে খবর দেয়। তারপর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিজের পার্টি অফিসেই আত্মঘাতী তৃণমূলের কাউন্সিলর, হরিণঘাটা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পারুই আজ সন্ধ্যে নাগাদ মোহনপুরে তার নিজের পার্টি অফিসেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে খবর। নিজের পার্টি অফিসেই আত্মঘাতী কাউন্সিলর রাকেশ পারুই, আত্মঘাতী হরিণঘাটার কাউন্সিলর। ঠিক কি কারণে আত্মঘাতী তা এখনো স্পষ্ট নয়। নিজের পার্টি অফিসেই এভাবে আত্মঘাতী হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কর্মীরা তারাও পুলিশকে খবর দেয়, কিন্তু তারপর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমরা যে ছবিতে আপনাদের তুলে ধরছি, নিজের পার্টি অফিসে আত্মঘাতী তৃণমূল কাউন্সিলর। আত্মঘাতী হরিণঘাটার কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুই বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় বেশ কিছু প্রশ্নও সামনে আসছে। পার্টি অফিসের কর্মীরা তারাও এই ঘটনায় হতবাক। কিভাবে এই ঘটনা কেন ঘটলো, নিজের পার্টি অফিসেই এভাবে কেন আত্মঘাতী হলেন রাকেশ পারুই, এ নিয়েও কিন্তু প্রশ্ন সামনে আসছে। নিজের পার্টি অফিসেই আত্মঘাতী তৃণমূলের কাউন্সিলর, হরিণঘাটা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পারুই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ঠিক কি কারণে এরকম একটা ঘটনা, নিজের পার্টি অফিসে আত্মঘাতী হলেন তৃণমূল কাউন্সিলর? সেটা হচ্ছে যে যেটা জানা যাচ্ছে যে
যে মোহনপুরের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসই সে প্রায় বসতো, অর্থাৎ সেই পার্টি অফিস, সেখানেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এবং তারপর বিকেলের দিকে এই ঘটনা ঘটে এবং এরপরে জানাজানি হতেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপরে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় যে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। রাকেশ পাড়ুই 2 নম্বর ওয়ার্ড হরিণঘাটা পৌরসভার কাউন্সিলর। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে বেশ কিছু সমস্যা ছিল, টাকা পয়সা নিয়ে একটা সমস্যা ছিল, কারণ বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিশেষ করে লোকজন টাকা পয়সা তার থেকে সে নিয়েছিল বা এরকম কোনো ব্যবসা সংক্রান্ত একটা গন্ডগোল, কিছু একটা সমস্যা ছিল। বেশ টাকার তার একটা মার্কেটে দেনা হয়েছিল, সেটা ফেরত দেওয়ারও কিন্তু কথা ছিল, যেটা জানতে পারা যাচ্ছে যে এই 2-4 দিনের মধ্যেই ফেরত দেওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সে হয়তো কোনোভাবেই ওই সমস্যার মধ্যে মানসিক চাপ না নিতে পেরে তাই সে আত্মঘাতী হয়েছে। স্বভাবতই ঘটনায় একটা এলাকায় শোকের ছায়া, চাঞ্চল্য। তবে ইতিমধ্যেই দলীয় নেতৃত্ব তারা পৌঁছেছে জাগুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কেউ এই বিষয়ে সেভাবে দলের তরফ থেকে মুখ খুলতে চাইছে না। তবে যেটা তোমাকে বলছিলাম যে তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা অভিযোগ ছিল, বেশ কিছু টাকা নিয়ে ব্যবসা করে দেওয়া, এরকম একটা কিছু বিষয় ছিল, আর্থিক লেনদেন, সেটা নিয়ে কিন্তু সে মানসিকভাবে ডিস্টার্ব ছিল। তার কারণে হয়তো সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে। নিজের পার্টি অফিসে আত্মঘাতী হলেন তৃণমূল কাউন্সিলর, হরিণঘাটার কাউন্সিলর আত্মঘাতী হলেন। এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। যদিও টাকা পয়সা মেটাবার একটা সময় সীমা ছিল তার কাছে, যার জেরেই কিন্তু এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বেঙ্গল লাইনে একটা বিরতিতে যাব, তবে বিরতি বেঙ্গল লাইনে যে ইস্যুতে এবার নজর রাখবো, দক্ষিণ 24 পরগনা কলকাতার পর এবার সাগরদ্বীপে যে ঘটনা ঘটেছে আপনাদের নজর রেখেছি। রাতের আকাশে রহস্যজনক ড্রোন। এবার আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, রাতের আকাশে আবারও রহস্যময় আলো। এবার দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা। আমরা এর আগেও দেখেছি কিন্তু যে কলকাতায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রাতের আকাশে রহস্যময় আলো। এবার ফ্রেজারগঞ্জ, মৌসুমী দ্বীপ সহ গঙ্গাসাগর উপকূলের আকাশে দেখা গেল রহস্যময় আলো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এটা কি শুধুই এই খবরের কি সত্যতা রয়েছে নাকি শুধুই গুজব? যেভাবে আমরা দেখেছি কলকাতাতেও এরকম একটা রহস্যময় আলো দেখা যাচ্ছে, সেখানে আবার কলকাতার পর দক্ষিণ 24 পরগনা, সেখানেও সেই একই ছবি উঠে আসছে। দেখো, গতকাল রাত 1টা নাগাদ এই ঘটনার সূত্রপাত। তখনই আচমকাই এলাকার মানুষজন যারা বাইরে ছিলেন সেই সময় বা যারা বাইরে বেরিয়েছিলেন ঘর থেকে, তারা কিন্তু দেখতে পান যে রাতের আকাশে বেশ কিছু আলো তারা ঘুরতে দেখছেন, বিভিন্ন রঙের আলো, যে আলো কিন্তু চলমান। প্রাথমিকভাবে তাদের মনে হয় যে এই আলো কোনো ড্রোনের আলো এবং সাথে সাথেই তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশের তরফ থেকেও এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই খোঁজ খবর করা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু সঠিক কোনো তথ্য জানানো হয়নি যে সঠিক এই আলোগুলি কিসের ছিল। এবং এই যে আলো দেখা যাচ্ছিল সেই আলোর ছবি কিন্তু এলাকার অনেক মানুষই নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দী করেছিলেন। এলাকার মানুষরা আতঙ্কিত, যেহেতু সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকা, দক্ষিণ 24 পরগনার এই উপকূলবর্তী এলাকায়, যেটা কিনা আন্তর্জাতিক জলসীমাও রয়েছে এখানে, সেই আন্তর্জাতিক জলসীমাতে কোন রকম শত্রুপক্ষ অর্থাৎ পাকিস্তান বা অন্য কোনো প্রতিবেশী দেশ কোন রকম ড্রোন পাঠিয়েছিল কিনা সেই বিষয়টির জন্যই কিন্তু এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা পুলিশকে বিষয়টি জানান। সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে গোটা বিষয়ের তদন্ত শুরু হয়েছে। তবে সঠিক কিসের আলো ছিল সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। বেঙ্গল লাইনে বিরতিতে যাব, তার আগে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, এবার মালদায় ড্রোনের ওপর নজরদারি, অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি মালদা পুলিশের। অর্থাৎ ড্রোন ক্যামেরা ব্যবহার নিয়ে এবার সতর্কতা জারি করা হলো পুলিশের তরফে। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
দিকে আমরা নজর রাখবো মালদায় এবার ড্রোনের ওপর নজরদারি পুলিশ প্রশাসনের বিভিন্ন রকম সতর্কতা জারি করা হলো পুলিশের তরফে। ড্রোন ব্যবহার করতে হলে এবার থেকে পুলিশের অনুমতি নিতে হবে। কি কি এই সংক্রান্ত কিন্তু একটি বৈঠকও করা হয়েছে যে কি কি এখন সতর্কতা নেওয়া হবে বা কি কি মেনে চলতে হবে এবং পুলিশের অনুমতি নিতে হবে। পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ড্রোন অপারেটররাও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, এতদিন জেলায় ড্রোন ব্যবহারে সেই অর্থে কিন্তু নজরদারি ছিল না, কিন্তু বিভিন্ন উৎসব অনুষ্ঠান খেলা বিভিন্ন জায়গায় ইচ্ছে মতো ড্রোন ব্যবহার করছিল সাধারণ মানুষ, কিন্তু এবার ড্রোন ব্যবহারে বিভিন্ন রকমের সতর্কতা নিষেধাজ্ঞা জারি করা হলো পুলিশ প্রশাসনের তরফে। দেখো বর্তমান পরিস্থিতিতে মালদা জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহারে তা কিন্তু নিষেধাজ্ঞা জারি করলো মালদা জেলা পুলিশ প্রশাসন, অর্থাৎ সতর্কতা জারি করলো বলা যেতে পারে পুলিশ প্রশাসন। কারণ এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বলো বা বিভিন্ন ফাংশনে খেলাতে এবং বিভিন্ন কিছুটা ড্রোন ব্যবহার করা হতো, কিন্তু সেই জায়গাটাতে আগে মালদা জেলা পুলিশ প্রশাসনের কোনো নজরদারি ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা থেকে কিন্তু পুলিশ প্রশাসন একেবারে সতর্ক। কারণ ইতিমধ্যেই আজকে ড্রোন অপারেটর যত ছিল, তো মালদা জেলা যত অপারেটর ছিল সেই অপারেটরদের আজকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে মিটিং হয়, বৈঠক হয়, বলা হয় যে ড্রোন ব্যবহার করতে গেলে আগে পুলিশের পারমিশন নিতে হবে এবং কি কারণে তারা ড্রোন ব্যবহার করছে তা সমস্ত জানাতে হবে। ড্রোন ব্যবহারে কড়াকড়ি একেবারে পুলিশ প্রশাসন। আপাতত ধন্যবাদ রাজীব তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। বেঙ্গল লাইন এখন এই পর্যন্তই। বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এবার দেখুন নিউজ এক্সপ্রেস এবং তারপরে নেশন টাইম দেখুন বম্বের সঙ্গে।